কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লিখেছেন তেজস্মিতা মর্তজা। পর্ব ৫। আজ সেতু সন্ধ্যার পর গিয়ে বসল বারান্দায়। নয়নতারা, দিবা ও ঋতুর প্যাকিং চলছে। হাত ভরে মেহেদি পড়েছে ৩ জন বিকেলে। এখন তা শুকিয়ে কিছু ঝরে পড়েছে, কিছু খুঁটে খুঁটে তোলা হচ্ছে নখ দিয়ে। রুমে এখন হইচই হবার কথা থাকলেও হচ্ছে না। কিছুক্ষণ আগে ঘর ভরে লোক জড়ো করেছিল ঋতু সেতুকে বোঝানোর জন্য। কিন্তু সমস্যা হলো সেতু কথা বলে খুব কম। নিজের সিদ্ধান্ত জানিয়ে তার কাজ শেষ। এরপর ঋতু চেঁচামেচি করলো, জেদ ধরলো, এক পর্যায়ে কেঁদেও ফেললো। সেতু তখন পান্নাকে ডেকে শশার 2টো টুকরো আনিয়ে চোখে লাগিয়ে রকিং চেয়ারে দুলছে। একটু পরপর ঋতুর নাক টানার শব্দে বড় বিরক্ত লাগছিল বলে বারান্দায় গিয়ে বসে গ্রিলে মাথা ঠেকিয়ে নক্ষত্র গুনতে লাগলো। 26টা হতেই গোনা ভুলে গেল। নিচ থেকে কে যেন চাপা স্বরে থমকে ডাকছে, সেতু, সেতু, ডাক শুনিস না? সেতু সন্ধ্যারাতে অন্ধকারে দেখতে পেল না লোকটাকে, কিন্তু কণ্ঠ চিনে বিরক্তিতে ঠোঁট বিকৃত করে বলল, কি সমস্যা? নিচে নেমে আয়, একটু কথা আছে। সেতু ফের তারা গুনতে লাগলো। নিচ থেকে আওয়াজ এলো, আসবি না? তাহলে আমি জোরে জোরে ডাকি, পাড়ার লোকে শুনুক। সেতু এবার খুব মনোযোগ সহকারে আরাম করে গ্রিলের কোনোই ঠেকিয়ে বলল, তাতে কি হবে? বদনাম? মাছকে পানির ভয় দেখাচ্ছেন? অন্তত আমাকে ভয় পেয়ে নেমে আয়, অঞ্চলে সবাই পায়। আচ্ছা, তোর ভয় পেতে হবে না, তুই নিচে আয়। সেতু নিঃশব্দে বাঁকা হেসে বলল, আপনি ডাকুন আমায় এমনভাবে যাতে শুনতে লাগে আপনি অনুরোধ করছেন। কি? সেতু জবাব দেবার প্রয়োজন মনে করল না এবং লোকটা অনুরোধ করে বলল, প্লিজ সেতু, একটাবার নিচে নেমে আয়। সেতুর হাসি চওড়া হলো। সে চোখ বুজে অনুরোধ বাক্যটুকু অনুভব করলো। মনে একটা প্রশান্তি এলো। এটা তার মানসিক সমস্যাগুলোর একটা। সেতুর ডমিনেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। কেউ তাকে কোনোভাবে ছোট করুক, এটা তার বরদাস্ত নয় এবং সে মানুষকে যথাসম্ভব নিজের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে। অনুরোধ শুনে সে আস্তে ধীরে আরাম করে হেলে দুলে নেমে গিয়ে বাড়ির ফটকের সামনে দাঁড়ালো। বাসার বাইকটা বাড়ির সামনে রাস্তার ধারে থামিয়ে রেখে আপাদমস্তক দেখলো সেতুকে। সেতু বাড়িতে এমন এক পোশাক পরে থাকে যা সাধারণ মানুষ আলমারিতে যত্নে তুলে রাখে। এখন পরেছে কালোর ওপর ঘিয়ে প্রিন্ট করা দামি সালোয়ার কামিজ ও পায়ে কালো ফ্ল্যাট জুতো। এটা তার বাড়িতে পরার জুতো। চুল লম্বা, পনিটেইল করে একটু উঁচুতে বাঁধে। চেহারাটা বড়ই অভিজাত, শক্ত, আত্মবিশ্বাসী। এখন 2 হাত বাহুতে গুজে বুক টান করে দাঁড়িয়ে আছে। সেতুর চোখ দুটো একটু জ্বলজ্বলে। সূর্য বা লাইটের আলো পড়লেও কোনো মতো বোঝা যায়। শক্ত ও উঁচু নাকের পাটায় ছোট্ট একটা নোজপিন। ঠোঁটের ওপরে, নাকের নিচে বাঁ পাশে ছোট্ট একটা তিল। অবর্ণনীয় সুন্দর লাগে সেতু হামবড়ার মতো হাসলে বা কথা বললে। বাসারের রাগ হয় মেয়েটার অহংকারী ভাবসাব দেখলে, কিন্তু সমস্যা হলো এই ভাবটুকু দেখার জন্য সে ছটফটিয়ে যায় বিশ্রী রোগ। সামনে এসে দাঁড়ালে সামান্য একটু মানুষ ভেবে আচরণ করে না। তবু পিছু ছাড়তে না পারার দুঃখে বাসার চট করে একটা সিগারেট ধরিয়ে সেতুকে জিজ্ঞেস করলো, একটা সিগারেট খাবো? তোর কোনো সমস্যা আছে সেতু? সেতু এদিক ওদিক চাইতে চাইতে বলল, না তো। তুই কোন মাটির তৈরি মেরে? আমি সিগারেট খেতে চাইলে এখন মেয়ে হিসেবে তোর কর্তব্য হলো আমাকে থামানো, না খেতে অনুরোধ করা, কেসে ওঠা, এসব জানিস না? সেতুর বাঁ হাতে একটা হ্যান্ড প্রেসিং বল। এটা দিয়ে মেয়ে মানুষ কি করে? এত খ্যাপা ও অস্থির তো মেয়ে লোকের হতে নেই। সেতু সমানে চাপছে সেটা হাতের তালুতে। মেয়েলি হাতের শিরাগুলো ফুলে ফুলে উঠছে। অনামিকা আঙুলিতে ট্যাপিসেরি গ্রিন ক্রিস্টাল পাথরের একটা স্বর্ণের আংটি, একটা প্লেন বালার কবজিতে পড়ে আছে। বাসার সিগারেটের টান দিয়ে বলল, বিকেলে দেখলাম তুই ঋতু আর নয়নের সাথে রিকশায় আসছিস। তাই নাকি? ভাগ্যিস জানালেন, এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজ ঘটে গেছে। বাসার হেসে বলল, গোটা শহর
জিতেও এই মেয়েটার সামনে এলেই বোকা বনে যেতে হয়। সেই ধোঁয়া উড়িয়ে হেসে বলল, আমার দিকে তাকাতো একটু। সেতু তাকালো। সেতুর দৃষ্টি মানুষকে এক মুহূর্তে ছোট করে ফেলে। সে তাকালেই দেখা যায় দু চোখে রাজ্যের আধিপত্য। কিন্তু বাসার তাছাড়াও অন্য কিছু দেখে। সে দেখে একজোড়া অসম্ভব সুন্দর চোখ। বাসার মনে মনে বলল, তুই তো খুনি সেতু। এই অপরাধের শাস্তি হিসেবে আব্বাকে দিয়ে তোর বাড়িতে তোর মৃত্যুদণ্ডের প্রস্তাব পাঠাবো, দেখিস। মুখে বলল, তুই জানিস আমি কে? আমি এমপির ছেলে, বাসার গাজী রে। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ হাত ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে সবচেয়ে সুন্দর সোফাটায় বসাতো। সেতু দুঃখের সাথে মাথা নেড়ে জানালো, দুঃখিত আব্দুল বাসার ভাই। এ জগতে একমাত্র সেতু ছাড়া আমি আর কোনো বালবেটাকে পীর ভুজি না। আপত্তিকর কথা সেতু চিবিয়ে নিচু আওয়াজে বলল, শোনা গেল না বোধ হয়। বাসার গম্ভীর মুখে নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা দুলিয়ে বলল, খুব ভালো। তা আবুল জি, আপনাকে আমি বাসার বলা পাপ। বাসার সৃষ্টিকর্তার নাম, সেই নামে কারো নাম হলে আগে আব্দুল লাগাতে হয়। বাসারের বান্দা আপনি, বাসার না। মূলত আবুল শব্দটা গাধা গর্ধব বোঝাতে ব্যবহৃত হয় আঞ্চলিকভাবে। বাসার তা না বুঝে ঠোঁট উল্টে মাথা নাড়ল। একটু তাচ্ছিল্য করে বলল, বুঝেছি ম্যাডামজি, কিন্তু আপনি ধর্মের জ্ঞানও রাখেন নাকি? সেতু বুকে হাত রেখে একটু মাথা ঝুঁকে প্রশংসা গ্রহণ করে বলল, নিজের তারিফ আর কি করব বলুন, তবুও করি। আমি একজন সুবিধাবাদী পুঁজিবাদী লোক, ঠিক সুবিধামতো ধর্মসহ অনেক কিছু জ্ঞানী রাখি। তোর আর আমার আব্বার জমবে ভালো। সেতু শুধালো, ডাকলেন কেন? বাসার তাকিয়ে থাকলো, সাথে সাথে জবাব দিতে পারল না। সিগারেটটা আর দুটো টান দিয়ে কিছুটা বাকি থাকতেই ফেলে দিয়ে বলল, চল একটু হেঁটে আসি। কি বাবদে? আমি কি ব্যবসা প্রস্তাব দিয়েছি যে বাবদ খুঁজছিস? সেতু লম্বা শ্বাস টেনে বলল, লাইফ ইজ এ ক্যাপিটালিস্ট বিজনেস আব্দুল বাসার ভাই। আমার করা প্রত্যেকটা কাজ এক একটা পুঁজি, এবং যে কাজে মুনাফা নেই তা করি না আমি। পাশাপাশি হাঁটতে হাঁটতে বাসার খেয়াল করলো, সেতুর চলন এত দাম্ভিক যে পাশে চলতে বাসারের পৌরসত্তার টান পড়তে চায়। সে নিজেকে বোঝালো, এই জন্যই এটা সেতু। সেতুর গা থেকে অসামান্য দামি ক্লাসিক ওমেন পারফিউমের সুঘ্রাণ আসছে। আন্দাজ করা যায় ওটা চ্যানেল নং 5 ওমেন পারফিউমের ঘ্রাণ। হাঁটছে আকাশ দেখতে দেখতে। বাসার জিজ্ঞেস করে, তুই কি তারা গুনছিস সেতু? হ্যাঁ, কয়টা হলো? এ পর্যন্ত আমাকে দিয়ে 38টা। বাসার হাসলো, বটে, তুই নক্ষত্রই। অথচ সেতু এতে সায় দিল না। কেমন করে হাসলো? অন্ধকারে তা দেখা গেল না। হাসিটা বড় ম্লান। সেই হাসি ঠোঁটে রেখে সেতু বলল, নক্ষত্রেরও মৃত্যু হয়। যতদিন মৃত্যু হয় না ততদিন কতটা উজ্জ্বল থাকে হিসেব আছে? সেতু আপত্তি তোলে, আর মৃত্যু হলে যে এতটাই অন্ধকার যে সেই অন্ধকারও তলিয়ে যায়, তার উল্লেখ তো করলেন না। সেতু কণ্ঠস্বর বাসারের কাছে কেমন অস্বস্তিকর লাগে। এমন অদ্ভুত স্বরে কথা বলতে পারে এই মেয়ে। সে কপালের ওপর দুহাত জোর করে বলে, মাপ চাই, দোয়াও চাই মা, তোর সাথে তর্ক করার সাধ্যি নেই আমার। দুজন অনেকটা পথ পেরিয়ে আসে। মসজিদের মিনারে এশার আজানের রব ওঠে। সেতুর বুকের ওপর বিছিয়ে থাকা ওড়না কাঁধ থেকে তুলে মাথায় রাখে। বাসার বুক ঢিপ ঢিপ করে। তার আকাঙ্ক্ষা হয় এ সময় থেমে যাক। সেতুর বলা মৃত নক্ষত্র কৃষ্ণগহ্বরের মতোই। কৃষ্ণগহ্বরের সময় স্থির। হাঁটতে হাঁটতে সেতু হঠাৎই গলা ছেড়ে গানের টান ধরল। বড় সাত জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বাসারের মনে হলো কোনো নারীর গানের গলা এত করুণ, সুরেলা আর মোহমায়া মিশ্রিত হতে নেই, একদমই হতে নেই। তার শরীরে পশমগুলো শটান
খাড়া হয়ে দেহটা ঝাঁকুনি খেল শিহরণে। সেতু থেমে যাবার পরেও কান ও মাথা অনেকটা সময় আচ্ছন্ন হয়ে রইল। ওভাবে দুজন হাঁটতে হাঁটতে জয়নুল আবেদিন পার্কের সামনে পৌঁছে যায়। মোড় লাগিয়ে চটপটি, ফুচকা, ঝালমুড়ি বসে আছে। বাশারকে দেখায় সবাই দূর থেকে ডেকে কুশল বিনিময় করে। জোয়ান ছেলেরা ভাই ভাই বলে হাঁক পেরে কপালে হাত তুলে সালাম ঠেকে। বাশার চোখের ইশারায় ফুচকা দোকানের আশপাশ থেকে অহেতুক আড্ডাবাজদেরকে দূর করে পরিবেশটা সুন্দর করে সেতুকে বলে, কি খাবি? কিচ্ছু না, খেতে আসিনি। তাহলে মার খা আমার হাতে। সেতু নজর মেলে তাকালে বাশার ভয় পায় একটু। সেতু ভয়াবহ, নাক উঁচু, দাম্ভিক, এ কথায় অপরাধ না মানে। কিন্তু সেতু বাশারকে অবাক করে দিয়ে একটু হাসে। আমার কাছে পয়সা নাই। বাশার গম্ভীর হয়, আহত গলায় বলে, সেতু তোকে তোর পয়সায় খেতে হবে? এ কথা বলছি আমি বলছি আব্দুল বাশার ভাই, আমি কারো কাছে বিনে পয়সায় অনুদান, উপহার বা সাহায্য নিই না। এটা মানুষের অন্তরাত্মাকে বেঁধে ফেলে অদৃশ্য ঋণে, আর ঋণ মানুষকে গোলাম বানায়, দানকারীর সামনে বিনয়ী হতে তাগিদ দেয়। আমি কাউকে মান্যি করে অভ্যস্ত নই, আমি কারো কাছে দায়বদ্ধ হইও না কখনো। বাশার দীর্ঘ শ্বাস টেনে নিজেকে সামলায়, হা করে শ্বাস ফেলে বলে, বিনামূল্যে না, চল ধার নে, টাকা আমার কাছে, বাড়ি ফিরে দিয়ে দিবি। সেতু মাথা নেড়ে শান্তভাবে অস্বীকৃতি জানায়, কিন্তু বাশার একরোখার মতো গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করে নিজের জন্য একটা টাইগার সফট ড্রিঙ্ক ক্যান কিনে এনে শব্দ করে ছিপি খোলে। সেতু তখন হেঁটে এগিয়ে যাচ্ছিল। বাশার হই হই করে ওঠে, সেতু কোথায় যাচ্ছিস? ওইদিকে দাঁড়া। সেতু পিছু না ফিরে জানায়, ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়াবো একটু। আরে আমি আসছি, একসঙ্গে যাই, দাঁড়া। এলাম তো একটু ঘুরবো বলেই। দাঁড়া সেতু, মাথা গরম করিস না আমার। সেতু একবার এগিয়ে গেল, আর পিছু ফেরে না। সে বাশারকে অগ্রাহ্য করে আরামে হেঁটে এগিয়ে যায়। অন্ধকার ব্রহ্মপুত্রের তীর, নদের পাড়, সর্বক্ষণ শোষো বাতাস, ঠান্ডা পরিবেশ। সেতু দুহাত ডানার মতো মেলে ব্রহ্মপুত্রের জলরাশির দিকে দাঁড়িয়ে যায়। তাকে দেখে মনে হয় সে এই মুহূর্তে একটাবার ব্রহ্মপুত্রকে আলিঙ্গনের জন্য ব্যাকুল। বাশার আঙুল শক্ত করে মাথার চুল চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে স্বগতিক্ত করে মাথার ওপর তুলে খ্যাক করে এক আছাড় মারলেও গায়ের দুঃখ মিটবে না। ফুচকার প্লেট নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ের দিকে এগিয়ে সেতুকে পেছন থেকে ডাকে বাশার। সেতু পিছু ফিরে চায় না। মুখটা আকাশপানে তুলে সে দুহাত মেলে নদের বুকে তেড়ে আসা হাওয়ায় নিজেকে স্নান করাতে ব্যস্ত। তার নরম জর্জেটের ফিনফিনে ওড়নাখানি পতপত করে ওড়ে, যেন কালো পরী ডানা ঝাপটাতে আকাশে বিলীন হতে চায়। কাছে গিয়ে বাশার ফুচকা প্লেট এগিয়ে ধরে, নে। সেতু নেয় ফুচকার প্লেটটা। আপনি খাবেন না? না, ফুচকা মেয়েলি খাবার, আমার পছন্দ না। মেয়েলি খাবার বলে পছন্দ না, নাকি এমনিই পছন্দ না? বাশার হাসে। সেতু চট করে পায়ের জুতো খুলে মাটিতে ফেলে সেই জুতায় ঠেসে বসে পড়ে নদের পাড়ে। বাশার মশগুল হয়ে দেখে সেতুর এসব কাণ্ড। আজ যে অহংকারের দেবীকে বড় অচেনা লাগে। সে ফুচকা তুলে মনের আনন্দে গালে পুড়ছে। হাওয়ায় ভিজে যে জ্যোতি মুখে ফুটে উঠছে তা অন্ধকারে আলোর মতো স্পষ্ট বোঝা যায়। নাক উঁচু, সেতু চট করে বসে পড়ল জুতো পেতে নদের পাড়ে। এই সেতুকে লোকে চেনে। বাশারও নিজের হাই বুটটা খুলে বসতে গিয়ে সুবিধা করতে পারে না। জুতো ওপরে বসা যায় না। সে হাঁটুতে ভর করে গোমরা মুখে উবু হয়ে মুখে বসে সেতুর পাশে উঠে বসে সেতুর পাশে। কিন্তু সাথে সাথেই তার মনে ভালো হয়ে যায়। সে ভাঙা ভাঙা গলায় আসমানের পানে চেয়ে গেয়ে ওঠে, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ये क्या बात है आज की चांदनी में के हमको गाए प्यार की। বাশার থামলে সেতু ঠিক করে দেয়,
নদীর কিনারা ও চঞ্চল হাওয়া আছে, কিন্তু আকাশে চাঁদ নেই আব্দুল বাশার ভাই। আকাশে ফুটে আছে অসংখ্য নক্ষত্ররাজি। বাশার লজ্জা পায়। সেতু কি শুনছিল তার ভাঙা গলায় গাওয়া এলোমেলো গান? সেতু গান জানে, তার গানের গলা মধুর। রবীন্দ্রসঙ্গীত জানে, বেহালা বাজাতে জানে, গিটার আর পিয়ানো। বাশারের মনে হলো তবু সেতুর ভালো লেগেছে তার অপটু গানের গলা। কিছু পর সেতু ঝেড়ে উঠে পড়ে। বাশার বলে ওঠে, কিরে, আর বসবি না? রাত থাকতে আসিনি এখানে। অপ্রত্যাশিত নদবিলাস, আপনাকে ধন্যবাদ। হঠাৎই এমন একটা ইচ্ছে জাগলো কেন আপনার? বাশার বলতে চাইলেও তখন বিকেলে বাইক নিয়ে যাবার সময় দেখলাম বাজার থেকে ফেরার সময় তোরা ফুচকার সামনে দাঁড়িয়েছিলি। ছেলে মানুষের ভিড় ছিল বলে চলে গেলি। শোন সেতু, আমার শুধু তোকে দেখার একটু বাহানা চাই। মুখে বলল, এমনি। সেতু খালি প্লেট এগিয়ে দিল। ক টাকার ফুচকা? জানি না, প্লেট সহ কিনেছি, প্লেট ফেরত দিতে হবে না। সেতু কপাল কুঁচকালো। এই মেলামাইনের প্লেট সহ কেউ ফুচকা কেনে? কি আশ্চর্য! তুই চলে এলি নদের পাড়ে, এতদূর প্লেটটা রন্টু কাকার আড়ালে থাকবে? শালা চিন্তায় মরে যাবে। ঘ্যান ঘ্যান করলে মার খেত আমার হাতে। তুই বা কতক্ষণ বসবি এখানে? সেতু কয়েক সেকেন্ড বাশারের দিকে তাকিয়ে থেকে বলল, সবখানে হিরোগিরি। এখন এটা দিয়ে কি হবে? ফেলে দে না। প্লেটের জন্য এত মায়া তোর? মানুষ না হয়ে শালা ফুচকার প্লেট হলেও পারতাম। ফেলার প্রশ্নই ওঠে না। প্লেটের দাম কত দিয়েছেন? যান, প্লেট ফিরিয়ে দিয়ে আসুন, তার বদলে সব টাকার ফুচকা নিয়ে আসুন। বাশার বাধ্য ছেলের মতন প্লেট নিয়ে চলে গেল। এক থলে ফুচকা নিয়ে এনে সেতুর হাতে দিতে দিতে বলল, তুই নাকি কারো পরোয়া করিস না? কার জন্য নিচ্ছিস এগুলো? আবু জাহেলের অবিবাহিত বউ সকিনার হক সেতুর জন্য। সেতুর জন্য না। সেতু অত কথা না শুনে হাঁটা ধরে। পথে হাঁটতে হাঁটতে বাশার বলে, তুই এতক্ষণ বাড়ির বাইরে রইলি, কিছু বলবে না বাড়ির থেকে? আমি ভেতরে গিয়ে কথা বলে আসবো। সেতু বাশারের দিকে চোখ তুলে চেয়ে বলল, ইন মাই কেস দেয়ার ইজ নো চান্স টু বি এ হিরো ডেয়ার। বাশার দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে হাসল। সেতু স্থলে অন্য কেউ হলে এতক্ষণে এক একটা শব্দের জন্য এক একবার লাশ পড়ে যেত। অথচ কত সাবলীলভাবে এই মেয়ে দুঃসাহসিক আচরণ করে যাচ্ছে। বাশারের রাগ হচ্ছে না, বাশার বরং হেসে গান ধরল, তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে, পরে নে বেনারসি পালকি সাজারে, আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব হুমন্দির পজ্জিরো। সে তো মাথা দুলিয়ে বলল, আপনি বলুন তো, আপনার বিশ্বাস বাড়ি থেকে আমাকে সামান্য এই ইভিনিং ওয়াকের জন্য কিছু বলবে? ভালোই, বউ হয়ে একবার শ্বশুর বাড়ি আয় না, টের পাবি। সেতুটু ঠোঁট বক্র করে হাসলো। বিয়ে আমার সিস্টেমে সাপোর্ট করে না আব্দুল বাশার ভাই। আমাকে শাসন করার সুযোগ আমি কাউকে দেই না। বাশার এ নিয়ে আর কিছু বলল না। বাড়ির কাছাকাছি পৌঁছে বলল, তোর কাল ভার্সিটি আছে? আছে। কাল এক কাজে কলেজের সামনে যেতে হবে। কাল তাহলে দেখা হবে তোর সাথে। কলেজে যাবি তো? সেতু বলল, না। কেন? ট্যুরে যাচ্ছি আমি। বাশার লাফিয়ে উঠল, তুই যাচ্ছিস ট্যুরে? আপনার বিশ্বাস হচ্ছে না? কারোরই হবে না, এজন্যই যাচ্ছি। বাড়ির সামনে পৌঁছে বাশার বলল, যা, ধারের টাকা শোধ করবি, পয়সা নিয়ে আয়। এক মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। সেতু বলতে বলতে দৌড়ে ভেতরে যায়। বাশার গলা তুলে বলে, যা যা, আজ পয়সা না নিয়ে যাব না। সেতু দৌড়ে দোতলায় উঠে ঋতুর হাতে ফুচকার থলে দিয়ে বইয়ের ভাঁজ থেকে টাকা বের করতেই শোনা যায় নিচে বাইক স্টার্ট হয়ে সেকেন্ডের মধ্যে বাইকটা ধুলো উড়িয়ে চলে গেল। সেতু দৌড়ে বারান্দায় যাওয়ার আগে বাশারের গন্ধটা পর্যন্ত বাইকের বেগের সাথে সাথে উড়ে চলে গেল। সেতু নির্বিকার হয়ে থাকে রাস্তার পানে। লোকটা এমন ধুরন্ধরি করে চলে গেল সেতুর সঙ্গে। ততক্ষণে রুমের মধ্যে 3 পাগলির উৎসবে শুরু হয়ে গেছে ফুচকা নিয়ে। ঋতু ফুচকা পেলে সব রাগ দুঃখ ভুলে যায়। সে গলা তুলে সেতুকে জিজ্ঞেস করলো, কে রে, সুইট ভাই নাকি? সেতু স্থির পায়ে রুমে হেঁটে এসে বলল, তোদের গাড়ি কয়টায় রে? সঙ্গে সঙ্গে সকল হুলস্থুল থেমে গেল।
ঋতুর চোখ চকচক করে উঠল। তিনজন উৎসুক হয়ে জানতে লাগলো গাড়ির সময় থেকে শুরু করে পুরো সফরের সুযোগ সুবিধা, থাকা খাওয়া, প্রকৃতির সৌন্দর্য। সেতু বিরক্ত হয়ে বলল, একজন একজন করে বল, কানে যানজট হচ্ছে। রাত 9টা বাজছে। সেতু ওয়ার্ড্রপ থেকে নিজের তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমার একটা সিট হবে তো? ঋতুর দম আটকে গেল। পাগলি কেঁদে ফেলল, হবে না মানে? তোকে বললাম না, তুই চাইলেই 2টো সিট তুই একা পাবি, কারো পাশে বসে যেতে হবে না তোকে। আম্মা আম্মা গো! দম ফুরিয়ে এলো ঋতুর। তোর পছন্দ মতো আমার একটা পোশাক বের করে দে। সেতুর অর্ডার করে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজা আটকালো। খুশিতে ঋতুর চোখ ঝকঝক করে উঠল। খাওয়া দাওয়া বাদ দিয়ে সে দিবাকে টেনে তুলে আলমারি তন্ন তন্ন করে ফেলল সেতু আজ পরার মানানসই পোশাক বাছতে। রাত 10টায় কল এলো। তন্নি বেগম দৌড়ে এলেন নয়নতারার কাছে। নয়নতারা কল রিসিভ করে চিনতে না পেরে সালাম দিয়ে বলল, কে? আমায় কি তুমি চিনবে? সাক্ষাৎ তো হয়নি তোমার আমার। শোনো নয়নতারা, শাড়ি পরে এসো, চেনা জানা করে নেব। অদ্ভুত সুন্দর নারীকণ্ঠ। নয়নতারা আন্দাজ শক্তি ভালো, তার মনে হলো এটা অ্যানি ভাবি। কিন্তু রাতে সফরে শাড়ি পরা কেন? বড় ঝামেলার হবে। তন্নি বেগম বললেন, সবাই পরলে তুইও পরবি, কোনো ঝামেলা নেই, সুন্দর করে পরিয়ে দেব। নয়নতারা চোখ ছোট ছোট করে বলল, তোমার এত আগ্রহ কেন আমার শাড়ি পরাতে? তন্নি বেগম গম্ভীর মুখে পিছু ফিরে একটু হাসলেন। মেয়েরা হলো মায়েদের শখের পুতুল। নয়নতারা লজ্জায় রাঙা হলো। দাদু এসে যোগ দিল শাড়ি বাছাইয়ের কাজে। মোটামুটি একটা কঠিন শলা পরামর্শ করে দুজন মিলে একটা হালকা জামদানি শাড়ি বাছাই করলেন। বহন করতে সুবিধা হবে। কোনো এক ছুটিতে বাড়ি ফেরার পথে শাড়িটা ওয়াসিম সাহেব কিনে এনেছিল। কখনো পরেনি তন্নি বেগম, তোলা ছিল। আজ নয়নতারার জন্য বের করে আনলেন। কুচিয়ে ধরলেন রুবিনা। মনের সমস্ত শখ মিশিয়ে তন্নি বেগম শাড়ি পরাতে লাগলেন নয়নতারাকে। যেমনই করে বালিকারা শখের পুতুল সাজায়, অমন আদরে তার মনোযোগী দেখালে তন্নি বেগমের মুখখানা। নয়নতারা টুপ করে চুমু খেয়ে মায়ের আদরে গালে। তন্নি বেগম চোখ চিকচিক করে উঠল। তিনি চোখ ভরে দেখলেন মেয়েকে। নয়নতারার দিকে তাকিয়ে হক সাহেব থমকালেন। একটা পরীর কন্যা দোতলা সিঁড়ির বেয়ে নেমে আসছে দেখা যায়। এই রূপসী কন্যা কার? হক সাহেবের বড়ই অবাক হলেন। আজকের আগে তিনি খেয়ালই করেননি ছোট্ট নয়ন কবে যেন শাড়ি পরার বয়সী কিশোরী হয়ে উঠেছে। ওনার মনে হলো এই তো কদিন আগে নয়নের মা নয়নের মাথায় 2টি ঝুঁটি করে স্কুল ড্রেস পরিয়ে দিত। হক সাহেব নয়নের পুতুলওয়ালা ছোট্ট গোলাপি ব্যাগটা কাঁধে বাঁধিয়ে স্কুলে নিয়ে যেতেন। নয়নতারা ছোট ছোট আঙুলগুলো তার আঙুল আঁকড়ে ধরে ভুর ভুর করে হেঁটে যেত। মেয়েরা এত জলদি বড় হবে কেন? হক সাহেবের মনে হলো মেয়ের বড় হওয়া মেয়ের বাপেদের জন্য মোটেই সুখের নয়। এই যে বুকে চিনচিনে ব্যথাটা তরতর করে করছে খরগোশের মতো। তিনি তন্নি বেগমের কাছে গিয়ে একটু ঝুঁকে কানে কানে বললেন, নয়নের বয়স কত হলো নয়নের মা? তন্নি বেগম ছোট করে বললেন, বাপ, তুমি মেয়ের বয়স জানো না? লজ্জার কথা। হক সাহেব হেসে বলল, বলো, জেনে নেই। 17 চলছে। তন্নি ও রুবিনা বেগম তরজোড় করে নয়নতারার যাবতীয় জিনিসপত্র ভরে ব্যাগ গুছিয়ে দিলেন। দেখা গেল নয়নতারা আগে অর্ধেক জায়গা জুড়ে তার চিত্রকর্মের সম্পত্তি ভরে রেখেছে। আগে প্রকৃতির এত কাছে গিয়ে আঁকাআঁকি ছাড়া চলবে কি করে? লোকে যখন প্রকৃতির খিচখিচ করে ক্যামেরা বন্দি করবে, নয়নতারা তখন তারই পাশে নীরবে বসে রং তুলিতে প্রকৃতি তুলে আনবে ক্যানভাসে জেলখানায়। যাবার সময় রুবিনা বেগম আঁচলের কোণা থেকে কটা মুচড়ানো নোট বের করে নয়নের হাতে গুজে দিয়ে ফিসফিস করে বললেন, লাফালাফি করবি না দাদু। বিদ্যাস ভুইয়া, ঋতুর সাথে সাথে থাকিস। শোয়ার সময় মনে করে চুল বাইন্ধে শুবি। এই রাখ, আচার কিনে খাস। নয়নতারা খিলখিল করে হাসল। দাদু দেখেছে কক্সবাজার ঘুরতে গেলে লোকে এক গাদা আচার সাথে আনে। নয়নতারা জানে না সিলেটে অমন বার্মিজ আচার পাওয়া যায় কিনা। তন্নি বেগম বেশি কিছু বলতে পারলেন না, শুধু চোখের পাতা বুজিয়ে মেয়ের কপালে একটা গাঢ় চুমু খেয়ে বললেন, সাবধানে থাকিস নয়ন।
তোর কিছু হলে ওই মানুষটা পাগল হয়ে যাবে, যা দেখে শুনে যাস। যতদূর রিকশা যেতে দেখা যায়, দুই নারী ফটকে ধরে দাঁড়িয়ে রইলেন পেছনে। রুয়াদের একপাল ছাত্র দেখে সিদ্ধার্থ ও বন্দের কতক্ষণ বাজ পড়া রোগীর মতো নির্বাক তাকিয়ে রইল। বন্দেরের মনে হলো জর্দা খাওয়ার ফলে সে সব কিছু ডাবল ট্রিপল দেখছে, তাই এত ছাত্র নজরে আসছে। একটু আগে অদ্র ভাইয়ের জন্য কড়া জর্দা ও খড় মেরে পান কিনে আনতে হয়েছে। অদ্র ভাই খুচরো টাকা দেয় না কখনো, সরাসরি 100-500 নোট ধরিয়ে দেয়। বাকি টাকা আর ফেরত চায় না, নেয়ও না। বন্দের নিজের জন্য সেম কোয়ালিটির একটা পান কিনে এনে চিবোচ্ছে। এখন জিহ্বা ভার হয়ে গেছে, মনে হচ্ছে জিহ্বাটাও জর্দা খেয়ে নেশা ডাবল হয়ে গেছে। তাদের এমন কাহিল অবস্থা দেখে রুয়াদের দয়ালু ছাত্র নগেন আশ্বাস দিল, আরে চিন্তা নাই, আমরা খালি এই কয়জনই না, আরও আছি, চিন্তা করেন না, এসে পড়বে ওরা। সিধু করা কিছু বলতে গেলে অদ্রিজ ডেকে উঠল, সিধু। অদ্রিজ মাথা নেড়ে ইশারা করতে সিধু থেমে গেল। অদ্রিজ ছাত্রদেরকে ইশারার কাছে ডেকে নিল। ওরা এলে একপাশে পিচ করে একদলা লাল থুতু ফেলে সামনের জনকে জিজ্ঞেস করলো, তোমার নাম যেন কি? আমি ক্যাপ্টেন রক্তিম। অদ্রিজ পানের বোটা থেকে একটু চুন জিহ্বার আগায় তুলে এক পেশে হাসলো। ক্যাপ্টেন রক্তিম না? রক্তিম লজ্জা পেল। অবশ্য লোকটার ওপর তার ভয় একটু কোমল। লোকটা বসে বসে পান চিবোচ্ছে, একটু পর পর পিচ পিচ করে দল ধরা রক্তের মতো লাল পিক ফেলছে। পোলের বাতি এসে চোখে পড়ায় গ্রেইশ ব্লু চোখের মনি হীরের মতো প্রতিসরিত হচ্ছে। গায়ের ছোট ছোট চুল লেপ্টে আছে, মনে হচ্ছে সেলুনের সেবা নিয়ে সরাসরি এখানে চলে এসেছে। চুলগুলো আন্ডারকাট করে কাটা। একটা লাল চেয়ার পেতে বসে আছে, শার্টের সাথে সানগ্লাস বাঁধানো। রাতে সানগ্লাসের কাজ কি রক্তিম বুঝল না। শার্টের সাথে 3/4 প্যান্ট পরা এমন বেপরোয়া ফ্যাশন সেন্সের এক অতীব সুদর্শন এক পুরুষকে দেখা যাচ্ছে, যার পা দুলছে, মৃদু ঠ্যাং ভর্তি কুচকুচে কালো পশম। নগেনের কৌতূহল খুব বেশি। সে প্রশ্ন করল, রুয়াদ স্যার বলেছিল একজন মালদার পার্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে, আপনি সে? রক্তিম একটা গাঁট্টা মারল নগেনের পেছনে। শালা খগেন, মাল ইজ্জত খেয়ে দিল রে। অদ্রিজ ঠোঁটের কোণা বাঁকালো। মালদার পার্টি না বলতে পারছি না নগেন। তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? নগেন অবাক হলো। আপনি আমার নাম জানলেন কি করে? অদ্রিজের বাঁ হাতের চামড়ার কালো একটা 4 স্তরি লেদার ব্রেসলেট, তার ঝুলন্ত অংশটা দাঁতে চেপে টাইট করে উঠে দাঁড়ালো অদ্রিজ। 2 হাত মাথার ওপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, একসঙ্গে সফরে যাচ্ছি, জানাশোনা থাকতে হয়। আপনি আমাদের সবার ব্যাপারে জানেন? আমরা তো জানি না আপনাকে। অদ্রিজ হাসলো। আমার পরিচয় খুব খাটো। আমি অদ্রিজ প্রধান, একজন সামান্য ব্যবসায়ী। বন্দের খাতাটা নিয়ে এসে বস, ওদের নামগুলো নোট করে সিটে বসিয়ে দে। এনজয় মাই লিটল কমরেডস। কোনো রকম সমস্যা হলে সিধুকে জানাবে, কেমন? ছাত্ররা কমরেডস ডাক শুনে বিগলিত হয়ে গেল। রুয়াদ স্যারের স্মরণে কাতর হয়ে পড়ল। রুয়াদ স্যার এখনো এসে পৌঁছালো না। সিধু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, তা তোমাদের গণ্যমান্য জঘন্য স্যার, তিনি কোথায়? রক্তিম বলল, ও আপনি চিন্তা করবেন না সিধু বাবা, সিধু দাদা। রুয়াদ স্যার কখনো দেরি করে না কোথাও পৌঁছাতে। 11টার সময় দিয়েছেন স্যার, ঠিক 11টায় আসবে। দিন 11টা না রাত, সেটাই ফ্যাক্ট না। সিধু মুগ্ধ হলো। বাহ, উত্তম বিচার তার, অতি উত্তম। উত্তম। রুয়াদ হক লোকটাকে সিদ্ধার্থের একটুও পছন্দ না। অদ্রিজ সিধুকে ডেকে 1 মগ পানি আনালো। রাস্তার ধারে খোলা জায়গায় বাসের পাশে বসে পান ফেলে কুলি করে মুখ ধুলো। সারা শরীরে চুল ঘামে লেপ্টে আছে, মারাত্মক গা চুলকাচ্ছে। সিধু স্যারের কানে কানে বলল, স্যার আপনি কি পাগল হলেন? করছেন কি? রুয়াদ হকেরই তো 1 বাস লাগবে।
অদ্রিজ বলল, তা অবশ্যই লাগবে, আরেকটা বাস নিয়ে এসো। মাসকান্দা যাও। স্যার এখন? স্যার এটাই কিন্তু বাড়াবাড়ি। আপনি আবার শুরু করলেন। এমনিতেই এত লোকের থাকা খাওয়া বাসা ভাড়া, কত লাখ খরচা হবে হিসেব আছে? অদ্রিজ সিগারেট ধরাতে ধরাতে বলল, আরও অনেকে যেতে চেয়েছিল, টাকার জন্য আসেনি। সবাই যাবে, চলো গাড়িতে ওঠো। মাসকান্দা থেকে একই সময় এমন সফরের জন্য বাস ভাড়া করতে দ্বিগুণ পয়সা গুনতে হলো। অদ্রিজ ড্রাইভারকে ডেকে আলাদা একটু কথা বলে নিল। কি যে বলল, তবে ড্রাইভারের চোখ চকচক করে উঠল। রিকশা থেকে নামলেন নয়নতারা ও হক সাহেব। শাড়ি পরা এক নারী এগিয়ে এলো তাদের দিকে। পরনে তার এক রঙা গাঢ় মেরুন রঙের কটন সিল্ক শাড়ি। শাড়ি পাড় নীলের ওপর সোনালি কাজ খচিত, ব্লাউজ নীল, হাতের কিনারা সামান্য সুতোর কারুকাজ, চুলগুলো হাতের খোপা করা। তবু এক সুদর্শন দেখতে নারীটিকে দেখে নয়নতারা বুঝল এটাই অ্যানি। অ্যানি মৃদু হেসে হক সাহেবকে সালাম দিয়ে বলল, আমার ওপর একটু ভরসা রাখার জন্য ধন্যবাদ। আসুন আমার সঙ্গে। বাসে তখনও তেমন লোকজন ওঠেনি, সবাই বাইরে ঘোরাফেরা করছে, অনেকেই আসেনি। স্পটে নয়নতারাকে হাত ধরে নিয়ে গিয়ে সামনের সিটে বসালো অ্যানি। ব্যতিব্যস্ত যত্নে জিজ্ঞেস করলো, এই সিটটা চলবে তারা? নয়নতারা আনমনা হয়ে মাথা নাড়ালো। কি আশ্চর্য, কেউ তাকে এর আগে কখনো তারা ডাকেনি। সে কখনো উপলব্ধি করেনি তার নাম যে নক্ষত্র আছে। সবাই তাকে সবসময় নয়ন ডেকে চোখে সীমাবদ্ধ রেখেছিল। আজ নয়নতারা অ্যানিকে শুধু দেখে গেল। সে অবাক হলো যে এর আগে সত্যি তার খেয়ালে আসেনি নয়ন বাদ দিলে সে একটি তারা, মহাকাশের নক্ষত্র। হক সাহেব পকেট ছেড়ে 1,000 টাকা নয়নতারার কোলে রাখলেন। অ্যানি কাছেই একটা সিটে বসে এক দৃষ্টি অপলকে চেয়ে রইল তাদের দিকে। নয়নতারা চোখ বড় বড় করে বলল, বাবা এত টাকা? আমি কি করব এত টাকার? দূরের পথে খালি হাত বেরোতে নেই, রেখে দে। ওসবখানে নতুন নতুন বহুত শখের জিনিস পাওয়া যায়, কিনবি, মন চাইলে কিছু কিনে খাবি, রেখে দে। বাবার ধমকে আজ অন্য কিছু। নয়নতারার বুকের ভেতরে একটু কেমন করে উঠল। আজ প্রথমবার বাবার ছায়া ছেড়ে একাশে অনেক দূরের পথে পা বাড়িয়েছে। আজ কেন যেন বাবা নামক কড়া মানুষটাকে বড্ড অন্য রকম লাগছে। কি আশ্চর্য, তেজস্বী মুখখানা কেমন বাচ্চাদের মতো চিন্তিত দেখাচ্ছে। বাবা কি চাইছে? নয়নতারা ফুঁপিয়ে উঠে, চেহারা খারাপ করুক? হক সাহেব নয়নতারার নরম হাত দুটো ধরে আস্তে আস্তে বললেন, সাবধানে থাকবি নয়ন, অচেনা জায়গা, খবরদার দলছুট হবি না। পানির কাছে সাবধানে থাকবি, পাথুরে পথে দেখে শুনে হাঁটবি। সচরাচর নিজের অন্তরাত্মা কাছে মানুষ প্রতারিত হয়। আজ নয়নতারার সেই দিন। আজ হঠাৎ তার মনে হলো সে নিজেও জানত না সে তার কঠোর বাবাকে এত ভালোবাসে। কিন্তু তার সন্দেহ জাগলো, বাবা বোধহয় তার চেয়ে খুব জিতে আছে এই প্রতিযোগিতায়। যখন সব হইচই করে উঠতে লাগলো, হক সাহেবের প্যান্টের পকেট থেকে আরও 2টো নোট বের করে দিয়ে বলল, রেখে দে এগুলো। ঘুম পেলে অ্যানিকে বলবি, রাত জাগলে শরীর খারাপ হবে। আমি যাই তাহলে। নয়নতারা মুখে কিছু বলতে পারল না, মৃদু মাথা নাড়ল। বাবা নেমে যাচ্ছে, সে টাকাগুলো কোলে ধরে বসে রইল। খানিক বাদে আবার উঠে এলেন ওয়াসিম হক। নয়নতারা চমকে উঠে ব্যাকুল হয়ে ডেকে বাবার হাত চেপে ধরল। বাবা! বাবার হাতে এক গাদা শুকনো খাবার, পুরো একটা দোকান তুলে এনেছে। অল টাইম কেক, চানাচুর, পটেটো চিপস, কয়েকটা স্ট্রওয়ালা জুস, বোতল ভর্তি 2টো পানি সহ এক গাদা টুটকা খাবার। নয়নতারার কপালে হাত চেপে বুড়ির মতো বলল, উফ বাবা, এত সব কি করব? ওয়াসিম হক নয়নতারার ঢং দেখে হেসে ফেললেন। সারা রাত জার্নিতে ঠিক মতো ঘুম হবে না দেখবি, আর রাতে ঘুম নাইলে খিদে হয়, খেয়ে পানি খাবি। নয়নতারা অতিষ্ঠ হয়ে মৃদু ধমকে বলল, বাবা, মাম্মা পানির পট ভরে দিয়েছে, তুমি কি আমাকে এক গাদা পানিটা নিয়ে পিঠ ভাঙতে বলো? ওয়াসিম হক বোকার মতো বললেন, ও আচ্ছা, দিয়েছে না, আচ্ছা তবু রেখে দে, সফরে পানি বেশি বেশি রাখতে হয়। নয়নতারা আহ্লাদে হেসে বাবাকে দেখতে লাগলো। বাবার গলায় তখন বিশাল এক চিপসের মালা ঝুলছে।
তিনি ঘোষণা করার মতো বাসের দুয়ারে দাঁড়িয়ে সবাইকে বললেন, তোমরা চিপস নাও সবাই, একটু এগিয়ে এসো। ভয়াবহ গম্ভীর মানুষটির এমন মিষ্টি ডাকে সবাই হইচই করে এসে একটা করে চিপসের প্যাকেট উৎসাহ ভরে নিল। চিপস পেয়ে কি আহ্লাদ তাদের! নাফিকে দুটো দেওয়া হলে সে হাতেই নিল না, গম্ভীর হয়ে বলল, আমি 10টা চিপস নেব, তোমার দুটো তুমিই খাও। ওয়াসিম হক অবাক হয়ে হাসলেন, 10টা? হ্যাঁ, বাবা 10টা চিপ আনে, আর সাথে একটা জুস ফ্রি দেয়, বুঝলে? তোমার দুটো চিপস তুমিই খাও, আমি বন্দের কাকুর কাছে যাচ্ছি 10টা চিপ কিনে আনতে। ওয়াসিম হক হো হো করে হেসে নাফির হাত ধরলেন। অ্যানি পুরোটা সময় সিটে মাথা ঠেকিয়ে দেখল। তার ঠোঁটের কোণে স্মিত হাসি, চোখ দুটো জল জল করে জ্বলছে। সে ছোট্ট বালিকার মতন করে ডেকে উঠল, আঙ্কেল, আমাকে চিপস দিলেন না তো? আমাকেও একটা চিপস দিন। কি বা ছিল অ্যানির কণ্ঠে? ওয়াসিম হক থমকে গেলেন। অ্যানির চিপস পেয়ে সঙ্গে সঙ্গে ঠোঙা খুলে বাচ্চা মেয়ের মতো সবুজ পটেটো চিপস খেতে লাগলো। তাকে দেখে মনে হলো সে অমৃত খাচ্ছে, চোখে মুখে নিষ্পাপ তৃপ্তি। ওয়াসিম হক নাফিকে নিয়ে গিয়ে 1 ডজন চিপস সাথে আরো কি কি কিনে খেলেন। নয়নতারা সামনে এসে এক পাতা ওষুধ দিলেন। এই নে বমির ওষুধ, বমি টমি হলে সঙ্গে সঙ্গে খেয়ে চোখ বুজে শুবি। আমি যাই তাহলে। নয়নতারা জবাব দিতে পারল না, চুপচাপ বাবাকে নেমে যেতে দেখল। কিন্তু বাবা গেল না, আবার ফিরে এলো, কিচ্ছু বলল না, শুধু দেখল নয়নতারাকে। এরপর আস্তে করে নেমে গেল। নেমে গিয়ে আবার ফিরে তাকালো। নয়নতারা তখনও চেয়ে আছে বাবার চলে যাবার পানে। গাড়ি ছাড়ার কথা রাত 11টায়। রুয়াদ এলো 11টা 43 মিনিটে। তার সাথে একটি সবুজ জামদানি শাড়ি পরিহিত সুশ্রী যুবতী। ছাত্ররা হতবাক হয়ে গেল। রুয়াদ স্যারের সাথে কোনো রমণী থাকতে পারে না, এটা কে তাহলে? এই বিস্ময়কর ঘটনায় তারা হতবাক হতেই যাবে তার আগে রুয়াদ স্যারের ডান হাতে তালুতে সাদা ব্যান্ডেজে দেখা গেল। দুপুরে ছিল না। তারা ব্যাকুল হয়ে পড়ল। সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা পরে হেঁটে আসছে স্যার। ছাত্ররা মোহিত নয়নে চেয়ে রইল। দূর থেকে রুয়াদ স্যারকে দেখতে লাগে অর্জুন রামপাল। তেমনি মাথা তোলা উচ্চতা, শরীরের কাঠামো, চোখ দুটো চেহারার গড়ন, চোখের রিমলেস সাদা চিকন চশমা, পাঞ্জাবির মতো গুটানো, কবজিতে একটা অসামান্য দামের ঘড়ি, পাটেক ফিলিপ। এই ঘড়ি ব্র্যান্ড, বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর মাঝে একটা। এটা অনেকের প্রশ্ন, রুয়াদ 1 নম্বরের বোহেমিয়ান জীবনধারী, অথচ এই সিলভার রঙের অসামান্য মূল্যবান ঘড়িটা তার হাতে দেখা যায়। সে কাছে আসতে দেখা গেল হাতে ওটা ব্যান্ডেজ নয়, সাদা নরম কাপড়। অগোছালোভাবে কোনোরকম ক্ষততে বাদ দেওয়া হয়েছে। স্যার বারবার কাপড়টা নাড়াচাড়া করছে। মুখ দেখে মনে হচ্ছে সে জীবনে এত বিরক্ত এই প্রথম হচ্ছে এই কাপড়টার কারণে। সেটা খুলে ফেললেই সমস্যা উঠে যাবে জগৎ থেকে। কাপড়ে রঙিন হয়ে উঠেছে। এ নিয়ে ছাত্ররা প্রশ্ন করে ওঠার আগেই ঘড়িতে চোখ বুলিয়ে এদিক ওদিক তাকালো রুয়াদ। এখনো 12টা বাজতে 18 মিনিট বাকি, অথচ আমি পৌঁছে গেছি। এত ডিসিপ্লিনড কেউ হয়? ছি, ডিসিপ্লিন কমাতে হবে। নগেন গম্ভীর হয়ে বলল, স্যার, গাড়ি ছিল 11টায়। 11টা আর 12টার মাঝে তফাৎটা কিসের? নগেন খেপে গেল। 1 ঘন্টা তফাৎ স্যার। রুয়াদ বাহবা দিল ছাত্রকে, কারেক্ট। খগেন, তুমি পাস, রেটিং 10-এ 10। এখন তুমি বলো তো, কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কি আসে? একই সংখ্যা আসে কি না? কোনো তফাৎ থাকে? নগেন বেককল বনে মাথা নাড়ল। রুয়াদ স্যার যুক্তি ছাড়া কথা বলেন না। রুয়াদ কাঁধ নাচিয়ে বলল, সুতরাং 11টা ও 12টার মধ্যে তফাৎ নেই, কারণ সময় ব্যবধান 1 ঘন্টা। ঠিকঠাক ঠিকঠাক। চল এবার, সময় থাকতে থাকতে গাড়িতে উঠি। স্যার, আপনার হাতে। শশ। রুয়াদ ঠোঁটে হাত চেপে ইশারায় ওদেরকে গাড়ির দিকে যাবার আদেশ দিল। মোহর একদৃষ্টে তাকিয়ে ছিল লোকটার দিকে। তার দৃষ্টি প্রগাঢ়, পলকহীন, চিকচিক করছে চোখের মণি। একটি সুশ্রী নিষ্পাপ মুখ, থুতনি কাঁপছে,
চোখের পাতা অস্থির। পাশে দণ্ডায়মান লম্বা পুরুষটি দেখছে সে। পুরুষটি তার কানে ফিসফিস করে বলল, এভাবে তাকিও না মোহ, স্ত্রীরা এভাবে তাকায় না। এরকম দৃষ্টি শুধু প্রেমিকাদের থাকে। লোকে ভুল ভেবে বসবে। মোহ নজর নত করে নিচু স্বরে রিন রিন করে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে, কাপড়টা ভিজে গেছে। চলুন না, অল্প একটু সময় লাগবে, ব্যান্ডেজটা করে আসি। প্লিজ হক সাহেব। রোয়াদ হেসে একটু ঝুঁকে এলো মোহরের মুখের ওপর। শরীরকে এত প্রশ্রয় দিতে নেই কমরেড। নরম লোহাকে যত পেটাবে তত শক্ত হবে। আর আমি কোনো হক সাহেব টাহেব কিছু না। বলেছি এসব বলে ডাকবে না আমায়। আমি রোয়াদ ইফতেখার। তোমাকে একটা কথা বলি। মোহর অস্ফুট স্বরে উচ্চারণ করল, কি? তোমাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। রোয়াদ ক্ষণকাল নিঃশব্দে চেয়ে থেকে হাসল। কসম। কথাটা বলেই লোকটা চলে গেল। মোহর মাথা নত করে হেসে ফেলতেই টুপ করে 2 ফোঁটা জল জমিনে পড়ে ঘাসের ওপর শিশির দানার মতন জমে রইল। সেই শিশির দানার পা মারিয়ে মোহর এগিয়ে গেল সামনে। শাড়িটা রোয়াদ ইফতেখার বিকালে কিনে দিয়েছে। তার পছন্দের রং সবুজ, প্রাকৃতিক রং সবুজ। তাই মোহর শাড়িটা হাতে করে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। তার বুকের মাঝখানটায় বিশ্রী এক শক্ত পিণ্ড শ্বাসরোধ করে রেখেছে। সে অনেকক্ষণ শ্বাস নিতে পারল না। অনেকক্ষণ পর আস্তে আস্তে হেঁটে গিয়ে রোয়াদের রুমের দরজার সামনে দাঁড়ালো। দরজা অল্প ভেজানো। রোয়াদ পাজামা খুলে লুঙ্গি পরেছে। মোহর বলল, ভেতরে আসবো? হক সাহেব এসো। রোয়াদ চোখ তুলে দেখল মোহরকে। শাড়িটা বুকের উপর দুহাতে জড়িয়ে দাঁড়িয়ে আছে। রোয়াদ বলল, শাড়ি পছন্দ হয়নি? না হলেও কিছু করার নেই, জীবনে প্রথম শাড়ি কিনলাম। তোমার না নিয়ে গিয়ে ভুল হয়েছে, আমার পছন্দ ভালো না। মোহর আস্তে করে জিজ্ঞেস করল, শাড়ি এনেছেন কেন? আমি কি শাড়ি পরি? রোয়াদ গামছা গলায় ঝোলাতে ঝোলাতে বলল, আজ পরবে, দেখা দরকার শাড়িতে তোমায় কেমন লাগে। মোহর শাড়িটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রোয়াদের কাছে যায়। কিন্তু রোয়াদ হেঁটে চলে যাচ্ছিল। সে টের পায় মোহর কাছে আসছে। মোহর সঙ্গে সঙ্গে রোয়াদের গলায় গামছা মুঠোয় ধরে রোয়াদকে থামালো। দাঁড়ান। রোয়াদ আত্মসমর্পণ করার মতো হাত উপরে তুলে তার চোখের দিকে তাকাতে মোহর মুখ উঁচিয়ে তাকে তাকাতে হয়। তাদের উচ্চতার তফাৎ বেশ কিছুটা। রোয়াদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মোহর জানালো, আপনার শাড়ি পরব না আমি। আমার শাড়ির অপরাধ কি? জানি না। রোয়াদ হতাশ হয়ে ঠোঁট উল্টালো। জবাবে যুক্তি নেই। নেই তো নেই, আমি পরব না আপনার শাড়ি। জেদের সাথে কথাগুলো বলে শাড়িটা নিয়ে রোয়াদের রুম থেকে চলে গেল মোহর। এরপর রোয়াদ গোসল করে 4টে খেয়েই সন্ধ্যার পর কোথাও বেরিয়ে গিয়ে রাত 10:30টায় ফের সোজা গোসলে ঢুকলো। বেরোবার সঙ্গে সঙ্গে মোহর দেখে ফেলল হাত থেকে রক্ত পড়ছে। বাথরুমে ঢুকে দেখলো গোসলের পানির সাথেও রক্ত গেছে। মোহর দৌড়ে গিয়ে রোয়াদের রুমে ঢুকলো। রোয়াদ তখন এক হাতে মাথা মুছছে গামছায়। মেয়েলি ফোঁপানোর শব্দে পিছু ফিরে সাথে সাথে থাপ্পড় তুলে এক ধমক মারল। কাদার কি হয়েছে? মোহর দম বন্ধ হয়ে এলো। রোয়াদ চোখ বুজে মাথা চেপে ধরে পিছিয়ে গেল খানিকটা। কয়েকটা শ্বাস ফেলে নিজেকে সামলে বলল, কাঁদছো কেন? মরে গেছি আমি? লাশ পেয়েছ আমার? মোহর খিচে চোখ বুজে ফেলল। কান্না থামাতে গিয়ে হিচকি উঠতে লাগলো। রোয়াদ কপালে হাত ঘষে বলল, এখনো তৈরি হওনি কেন? 11টা বাজতে যাচ্ছে। হাত কেটেছি কিভাবে? এত প্রশ্ন করবে না আমাকে। যা বলবো তাই করো, শাড়িটা পরে নাও। যা বলছি করো, শাড়িটা পরো। মোহর বেরিয়ে গিয়ে আবার এলো। রোয়াদ কপাল কুঁচকালো। মোহর বিনা অনুমতিতে নির্দ্বিধায় লোকটার হাতটা টেনে নিয়ে সাদা এক টুকরো কাপড় বেঁধে দিল। রোয়াদের চুলে চুপচুপে পানি। এক হাতে মাথা মোছা হয়নি। গামছা তুলে বলল, মাথাটা মুছিয়ে দিই? না, তুমি গিয়ে তৈরি হও, মাথা মুছেছি আমি। আমি তো যাব না আপনার সাথে। লোকটা মুখটা কঠোর মতো শক্ত হয়ে উঠল। মোহরের বাহু ধরে এক ঝাঁকুনি দিল। এই মেয়ে, এই! মোহর দ্বিগুণ জেদে চেঁচিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মারবেন? বাড়ি থেকে বের করে দেবেন? যাব না আমি আপনার সাথে। আপনি মাথা মুছবেন, আমাকে বলবেন কিভাবে হাত কেটেছে। তারপর যাবার পথে আগে হাত কোথাও থেকে ব্যান্ডেজ করাবেন, তবেই যাব আমি। নয়তো যা পারেন করুন।
রুয়াদ চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, মাথা মুছে নিচ্ছি আমি, যাবার পথে ব্যান্ডেজ করে নেব, তুমি শাড়ি পরো। রুয়াদ ব্যান্ডেজ করল না, সে প্রতিশ্রুতি রক্ষায় অনভ্যস্ত। হাজার বলেও রিক্সা থামানো গেল না কোথাও। মোহর বলল, আপনি কথা দিয়ে কথা রাখছেন না। রুয়াদ হাসল, এটা একটা সূত্র কমরেড, প্রতিশ্রুতি দেওয়া হয় ভঙ্গ করার জন্য। আমার হাতে কিচ্ছু হয়নি। তৃতীয় গাড়িটা দেখে রুয়াদ হাসল। গাড়িতে বসে ড্রাইভার সিগারেট টানছে। মোহর কাশতে লাগলো, শাড়ির আঁচল তুলে নাক চেপে ধরল। রুয়াদ এক ধমক মারল। পুরুষ জাতির হয়েছে কি লজ্জাজনক ঘটনা! মাছ ভাত রেখে এসব নোংরা খাবার কেউ খায়, তাও আবার লেডিসের সামনে? আসুন, আমার সঙ্গে নেমে আসুন। খবরদার এসব খাবেন না আর কখনো। চলুন আপনার মুখ ধুইয়ে নিয়ে আসি। রুয়াদ ড্রাইভারের কাজ চাপড়ে তাকে নিয়ে বাস থেকে নেমে গিয়ে আরেক বাসের অপর পাশে আড়ালে গিয়ে দাঁড়ালো। সেখানে রেশমি চেয়ার পেতে বসে হাত পাখায় বাতাস খাচ্ছে, নাক মুখ কুঁচকে বসে আছে। রুয়াদ ড্রাইভারকে বলল, কি সিগারেট খান আপনি? বিড়ি খাই। রুয়াদ নাক কুঁচকে বলল, তেজপাতা পুড়িয়ে টানবেন, তার চাইতে সর্দি যাবে। একটা ব্যামসন কিনে আনুন দিন যান, আমি একটু বসি। সে গিয়ে ঠিক রেশমির পাশের চেয়ারে বসলো। রেশমি কটমট করে তাকে দেখতে লাগলো। একটা ঝগড়ার প্রস্তুতি নেওয়া দরকার। কিছুক্ষণের মাঝে এই লোকের সাথে ঝগড়া লাগা নিশ্চিত। ড্রাইভার সিগারেট এনে দিলে ড্রাইভারের কাছ থেকে দেশলাইয়ের ধার করে সিগারেট জ্বালিয়ে প্রাণ ভরে টানতে লাগলো রুয়াদ। ড্রাইভারের মনে হলো সে বাংলা ভুলে গেছে, তাই কোনো কথা বলতে পারছে না, কারণ বাংলা ছাড়া সে আর কোনো ভাষাই জানে না। নয়তো মনের স্বাদ মিটিয়ে এই লোকটাকে একটু ঝাড়া দরকার। রেশমি একজন মেয়ে মানুষ, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে সিগারেটের গন্ধে বিরক্ত। তার চেয়ারের সাথে লেগে বসে সিগারেট টানছে এই লোক, হাতে আবার মোর্চে ধরা ব্যান্ডেজ। ড্রাইভার জিজ্ঞেস করলো, আপনার হাতে আবার কি হয়েছে? রুয়াদ জানালো, রং খেলেছি। অত দামি রং ধুয়ে ফেলবো, তাই বউ কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে রংটা ধুয়ে না যায়। সিগারেট শেষ করে বাকি অংশটুকু মাটিতে ফেলে পায়ে পিষল রুয়াদ। রেশমি একজন ভাবী ম্যাজিস্ট্রেট, সে সভাপতি, খুব শৃঙ্খলা প্রিয়, নিয়মাবর্তী। রুয়াদের বেল্লেলপনা দেখে নাক কুঁচকে বলল, যে জিনিস এত যতন করে মুখে তুলে টানেন, তা আবার পায়ে পিষে দেওয়া কেন? সিগারেটের বাতি নেভানোর জন্য ম্যাডাম। সিগারেটের রেশমি নাক শক্ত করলো। সিগারেটে আগুন পায়ে পিছিয়ে নেভাতে হবে কেন? রুয়াদ বলল, তো কি ফায়ার সার্ভিস ডাকবো? বলেই সে উঠে চলে গেল। এরকম অযৌক্তিক প্রশ্ন করা মেয়ে লোকের পাশে বসে থাকা অপরাধ। রেশমি রেগে গেলেও বাস্তববাদী শিক্ষিতা মেয়ে, তাই সে ভাবতে বসলো, আসলেই পায়ে না পিষলে সিগারেট আগুন নেভানো আর কি কি উপায় থাকতে পারে। চট করে রুয়াদের বলা কথাটাই কল্পনায় এলো। একটা আধ খাওয়া সিগারেটের আগুন নেভানোর জন্য পপা করতে করতে ফায়ার সার্ভিসের গাড়ি ভরে ফায়ার সার্ভিস কর্মী এসে জমেছে। চারদিকে লোক জড়ো হয়েছে। এখন একটা সিগারেটের আগুন নেভানো হবে। রেশমি সঙ্গে সঙ্গে মাথা ঝাড়া দিল। কি আশ্চর্য, সে কি সব ভাবছে। কটমট করে পেছন থেকে রুয়াদকে দেখলো। ফালতু লোকটার সাথে দুটো কথা বলেই মাথা গোলমাল শুরু হয়ে গেছে। স্পটে এক কোণে তখন একটা গাড়ি এসে থামলো। এমপি সাহেবের বড় ছেলের ব্যবহৃত গাড়ি। লোক মুখে প্রচলিত আছে, আলহাজ গাজী রাস্তার টেন্ডারবাজির 50 লাখ দিয়ে এই সাদা টোয়োটা করোলা অ্যাটলাস হাইব্রিড মাল কিনেছে। এই টেন্ডারবাজিতে তার সাথে ছিল ঠিকাদার আবুল কালাম আজাদ, মিন্টু হক। কিন্তু ভাগাভাগিতে আলফাজ মারকাট করায় কালাম হকের সাথে রেশার বাপ বেটা মিলে লুটে খাচ্ছে অঞ্চলটা। গাড়িটা কম বেশি সবার পরিচিত। গাড়ি থেকে নামলো এমপির ছোট ছেলে বাশার। স্যুট শার্টের সাথে ব্লেজার কাঁধে ঝুলছে। হাতঘড়ি পড়তে পড়তে নামলো বাশার। তার চোখে মুখে দারুণ খুশি। চোখ দুটো কাকে যেন খুঁজতে খুঁজতে পেল। বাস থেকে একটু দূরে খোলা মাঠের সামনে আকাশের পানে মুখ তুলে দাঁড়িয়ে আছে মানুষটি। বাশার উচ্ছ্বসিত হয়ে পড়ল, প্রিন্স ভাইয়া। আলফাজ সাড়া না দিলে একটু বিরক্ত হলো বাশার। বড় ভাইয়া কই তুমি? বাইর হও, ওই তো সেতু, দেখো সেতুকে দেখো।